ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনারা? ঘটনার শুরুতে সবাইকে এই প্রশ্নটাই করে থাকি যারা আমরা ঘটনা লিখি, কিন্তু আপনাদের কাছ থেকে এই প্রশ্নের উত্তর খুব একটা পাওয়া যায় না। জানার ইচ্ছা থেকেই মূলত প্রশ্নটি করা। যেহেতু আপনাদের উত্তর তেমন একটা পাই না, তাই আশা রাখছি আপনারা সবাই সকলে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। গত 153তম এপিসোডে বলেই দিয়েছিলাম এই সপ্তাহে আরো একটি ঘটনা লিখে পাঠাবো। কথা যখন দিয়েছি তখন তা রাখবো না, এমন হতে দিতে আমি পারি না। আর তাই ফিরে এলাম আজ এই নতুন ঘটনা নিয়ে। আজকে যে ঘটনাটি আমি পেয়েছি একজন ইন্ডিয়ান ব্যক্তির কাছ থেকে। ওনার নাম অখিল রয়। উনি দিল্লির বাসিন্দা। আসলে কিছু ব্যাপার শুনেও খুব ভালো লাগে। উনি কলকাতার একজন লিসেনারের মাধ্যমে আমাদের শো সম্পর্কে জেনেছেন, আর বাংলা না জানা সত্ত্বেও তিনি শেয়ার করেছেন ওনার ঘটনাটি। আমি এটাকে অনেক বড় পাওয়া বলে মনে করি। নিজের দেশের গণ্ডি পেরিয়ে প্রতিবেশী দেশের মানুষের ঘটনাও পাচ্ছি। এটা ভূত.com-এর একজন টিম মেম্বার হিসেবে আমি মনে করি একটা গর্বের বিষয়। অনেক কথা বললাম, আমি জানি আপনারা আমার কথার চেয়ে ঘটনা শুনতে বেশি পছন্দ করেন, কিন্তু ঘটনার শুরুতে কিছু কথা বলার উদ্দেশ্যে আপনাদের সাথে একটু কমিউনিকেট করা, কারণ প্রতি সপ্তাহেই তো আর আপনাদের সাথে কথা হয় না। তাই মাঝে মাঝে কথা বলার লোভ সামলাতে পারি না। থাক সেসব কথা, চলুন চলে যাই অখিল রায়ের ঘটনায়। রাসেল ভাইয়ের কাছে অনুরোধ রইল ঘটনার মাঝের যে কোনো ধরনের ভুল বা ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য। যদিও ঘটনাটি ইন্ডিয়ার এবং ঘটনায় ছদ্মনাম ব্যবহার করব, তাই এবারে একটু ভিন্ন কিছুই করব ভাবছি। এবারে ছদ্মনাম হিসেবে আমার কলিগ এবং ভূত.com-এর মডারেটরগণের নাম ব্যবহার করছি। চলুন প্রবেশ করি ঘটনায়। 1767। আজ থেকে প্রায় 150 বছর আগে মৃত্যু হয়েছিল এই কবরে শায়িত মানুষটার। দেখো চারপাশ কেমন থমথমে হয়ে আছে। জীবিত অবস্থায় হয়তো এই মানুষটাই কাউকে না কাউকে মাতিয়ে রাখত, বা তার পরিচিত কোনো মানুষ তাকে মাতিয়ে রাখত, কিন্তু আজ অসহায়ের মতো কবরে শুয়ে আছে। ভিক্টর ডিসুজা। জন্ম 1741, মৃত্যু 1767। মাত্র 26টা বছর দুনিয়ায় ছিলেন। জীবন আসলেই খুবই অপ্রত্যাশিত। কখন কি হয় বলাই বাহুল্য। এই বলে রাব্বি সাহেব একটি দীর্ঘশ্বাস ছেড়ে চুপ করে ভিক্টর ডিসুজার কবরের পাশে বসে রইলেন। তার চুপ থাকা দেখে তার জুনিয়র সাবিত সাহেব তার চেতনাগুলোকে পুনরায় একত্রিত করার জন্য শুধুমাত্র স্যার আপনি ঠিক আছেন এই বলে সম্বোধন করলেন। সাথে সাথেই রাব্বি বললেন, তোমরা কিছু মনে করো না, কবর দেখে কিছুটা আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম। কাল থেকে তো কাজ শুরু করতে হবে, তাই সবাই একটু কবরস্থানটা ভালো করে দেখে নাও। কাল থেকে শুরু হবে এই কবরের রহস্য উন্মোচন। রহস্য? কিসের রহস্য? এই রহস্যটুকু উচ্চ রেখেই শুরু করছি আজকের ঘটনা। নমস্কার ভূত.com-এর নিয়মিত শ্রোতাবৃন্দ, আমি অখিল রায়। আমি নিজের ব্যাপারে বেশি কথা বা তথ্য দিতে পারছি না। এই ঘটনাটি কলকাতার একটি পরিত্যক্ত সিমেট্রিকে কেন্দ্র করে। সিমেট্রির নাম সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি, কলকাতা। লোকমুখে শোনা যায় আজও এই সিমেট্রি পরিত্যক্ত অবস্থাতেই রয়ে গেছে। অনেকেই বলেন সিমেট্রিটা হন্টেড। এখানে নাকি ভূত প্রেত বা জিনের নিবাস বিদ্যমান। অনেকে বলেন এখানে স্বাভাবিকভাবে ঘুরতে আসা মানুষজন মাঝে মাঝেই কোনো কারণ ছাড়া অসুস্থ হয়ে পড়তেন। অনেকে জ্ঞান হারিয়ে পড়ে থাকতেন সিমেট্রির বেশ কিছু কবরের ওপর। লোকমুখে প্রচলিত প্রাচীন মিথ অনুযায়ী এখানে একজন ফটোগ্রাফার একটি ডকুমেন্টারি তৈরি করার জন্য ছবি তুলতে এসে বেঘরে প্রাণ হারান। তার মৃতদেহ কবরের ভেতরে কয়েকদিন যাবৎ পড়েছিল। কবরস্থান থেকে তার অর্ধগলিত মরদেহটি উদ্ধার করেছিল কর্তৃপক্ষ। তার অর্ধগলিত লাশের ময়নাতদন্ত করে তার মৃত্যুর সঠিক কোনো কারণ জানা যায়নি। তার পরিবারের মানুষ দাবি করেন এখানে আসার আগে তার শারীরিক কোনো অসুস্থতাও ছিল না। আজ থেকে প্রায় 260 বছর আগে এই সিমেট্রি ব্রিটিশরা তৈরি করে গিয়েছিল। এখানে এখনো বেশ কিছু অব্যবহৃত জায়গা বিদ্যমান। বর্তমানে প্রায় 1600-র মতো কবর রয়েছে। বেশ কিছু অতি প্রাকৃতিক ঘটনা চলমান থাকায় 1790 সালের পর এই সিমেট্রিটিকে
বন্ধ ঘোষণা করা হয়। অনেকদিন যাবৎ অব্যবহৃত থাকায় কর্তৃপক্ষ 2004 সালে একটি রিসার্চ টিম তৈরি করে এবং তাদের এখানে প্রেরণ করে। এখানে এর আগে অনেক অতি প্রাকৃতিক ঘটনা ঘটে গেছে বিধায় এই বর্তমান অবস্থা নিরীক্ষণের জন্য এই রিসার্চ টিম গঠন করা হয়। সেই টিমের প্রধান ছিলেন মিস্টার রাব্বি। এছাড়াও টিমে আরো 4 জন সদস্য ছিলেন যারা নতুন নতুন পুরাতাত্ত্বিক বিভাগে নিযুক্ত হন। রিসার্চ এবং ট্রেনিং এর জন্য তাদের 4 জনকেই পুরাতাত্ত্বিক অফিসার রাব্বি সাহেবের সাথে সেখানে পাঠানো হয়। তিনি 5 সদস্যের টিম নিয়ে সেই সিমেট্রির ব্যাপারে জানার জন্য বেশ কয়েকদিন সময় পান। এর মধ্যে যাবতীয় তথ্য সরবরাহ করার নির্দেশ দেওয়া হয় তাকে। সিমেট্রিটি পর্যবেক্ষণ করার জন্য তিনি নিজের টিম নিয়ে তদন্তের কয়েকদিন আগে সেখানে পৌঁছে যান। সিমেট্রির আশেপাশেই তাদের থাকার ব্যবস্থা করা হয়। এখানে তদন্ত করতে আসা 5 সদস্যের টিমের সাথে যা ঘটে সেটা শুনে ভয়ে আত্মা শুকিয়ে যায় আমার। এই তদন্তের মধ্য দিয়েই একের পর এক বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। এখান থেকেই মূল ঘটনাটি রাব্বি সাহেব যেভাবে বলেছেন সেভাবেই বলছি। সিমেট্রির বর্তমান অবস্থা জানার জন্য তদন্ত শুরুর কয়েকদিন আগেই আমরা সেখানে চলে যাই। অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করায় ভেতরে বুনো গাছ এবং আগাছায় ভরে গিয়েছিল। কোথায় কবর আছে কিছুই ভালো মতো বোঝা যায় না। আশেপাশে কোনো কেয়ারটেকার নেই বলে কার কাছে সাহায্য চাইব সেটাও বুঝছিলাম না। আমি আমার টিমের 4 জনকে ভালোভাবে জায়গাটি দেখে নিতে বললাম। হাতে একটি কাঠি নিয়ে গাছপালা সরিয়ে এগিয়ে যাচ্ছি, আর এর মাঝে একের পর এক কবর চোখে পড়ছে। মনটা কিছুটা ভারী হয়ে যায়। ভয় নয়, করুণায়। কবরে শায়িত অসহায় মানুষগুলোর জন্য করুণায় মন ভারী হয়ে আসে আমার। আমরা কবরে এদিক ওদিক ভালোভাবে দেখতে শুরু করি। হঠাৎ দেখার সময় এক বৃদ্ধ লোক দূর থেকে আওয়াজ দেয়, আমাদের দিকে এগিয়ে আসতে আসতে বলে, হুজুর, আমি এই কবরস্থানের কেয়ারটেকার। তার কথা শুনে আমার তার উপর কিছুটা রাগ হয়। আমি বলি, হ্যাঁ, ভালোই টেক কেয়ার করেছেন আপনি। চোখের সামনে সব দেখতে পাচ্ছি। কবর কম, জঙ্গল বেশি বানিয়ে রেখেছেন। মানুষ কি এমনি এমনি ভয় পায়? এই সিমেট্রির পরিবেশ দেখে তো যে কেউ ভয় পাবে। ভুতুরে সিমেট্রি। এইসব ভুল তথ্য রটার জন্য আপনার অনেক দায় রয়েছে। মাসে মাসে বেতন পান না নাকি ভেবেই রেখেছেন সারা জীবন একটা পরিত্যক্ত হিসেবে রয়ে যাবে আর আপনি বসে বসে বেতন পাবেন? হা হা, কি আরামের জীবন আপনার। এখন এখানকার কিছু তথ্য দিয়ে আমাকে উদ্ধার করুন। আশা করছি এ ব্যাপারে কিছুটা হলেও সাহায্য করতে পারবেন। আর যদি তাও না পারেন, শুধু শুধু নিজের চেহারা দেখানোর জন্য এখানে দাঁড়িয়ে থেকে আমাদের কোনো উপকারে কি আসবেন? আমার কথা শুনে কেয়ারটেকার কিছুটা থতমত খেয়ে ক্ষীণ আওয়াজে বলে, আগে হুজুর, এখানে জিনের বাস আছে। ভয় লাগে ভেতরে যেতে। আমি একা মানুষ, এই জন্যই যাওয়ার সাহস করি না। চার্চ থেকে মানুষ বেশি আসে না দেখতে, তাই আর কি। তবে হুজুর, লোকমুখে শুনি এইখানে নাকি অনেকেই নিখোঁজ হয়ে গেছে, আবার অনেকে মারাও গেছে। কিভাবে মারা গেছে কেউ জানে না। রাতে এসেছিল আর সকালে তাদের মরদেহ এখানেই কোথাও পড়ে থাকতো। তাই ভয়ে কেউ আসা যাওয়াই করতো না। এমনিতেই এটা পরিত্যক্ত, তার উপর মানুষ মারা গেছে, তাই ভয়ে আমিও ভেতরে যাবার সাহস পাই না। আপনারা আসবেন এই খবর চার্চ থেকে পেয়েই সরাসরি চলে আসি। দেখেন কোনো সমাধান পান কিনা। কেয়ারটেকারের কথায় আমি কেমন যেন একটা গা ছাড়া ভাব লক্ষ্য করছিলাম, তাই তাকে বেশি কিছু আর বলিনি। সেদিন মোটামুটি আশেপাশের সবকিছু দেখে আমরা প্রায় সন্ধ্যা হবে এমন সময় আমাদের নির্ধারিত থাকার স্থানে ফিরে আসি। অনেকটা পথ ভ্রমণ করে আসার জন্য শরীরে ক্লান্তির ছাপ ছিল স্পষ্ট। বাসায় ফিরে এসে আমি আমার জুনিয়রদের আরাম করতে বলি এবং আগামীকালের জন্য মানসিকভাবে প্রস্তুত হতে বলি। তারা নিজেদের মতো ফ্রেশ হতে চলে যায়। আমিও ফ্রেশ হয়ে তাদের সাথে রাতের খাবার শেষ করি, আর এই ফাঁকে তাদের সাথে টুকটাক কথাবার্তা হয়। রাত তখন প্রায় 12টা। আমি সবকিছু গুছিয়ে নিয়ে ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়ি। সারাদিনের ধকলের জন্য খুব দ্রুত ঘুমিয়ে পড়ি, কিন্তু আমার ঘুম বেশিক্ষণ স্থায়ী হলো না। আমি স্বপ্নে দেখি সেই সিমেট্রি বা কবরস্থানের ভেতর আমাকে কেউ তাড়া করছে, আর আমি নিজের জীবন বাঁচানোর জন্য ছুটেই চলেছি। কিছু দূর গিয়ে দেখি আমার সামনে একটা কবরের ভেতর থেকে কেউ একজন বেরিয়ে আসছে। তার নাম হাসিব, এবং বিকৃতভাবে হাসছে আমার দিকে তাকিয়ে এবং বলছে, 2টি রাস্তা খোলা। প্রথম রাস্তাটি কবরস্থানের যেই দরজা দিয়ে তুমি প্রবেশ করেছো সেই দরজা দিয়েই বের হয়ে চলে যাও। দ্বিতীয় রাস্তাটি তোমার সামনে থাকা একটি কবর,
যার কিছু দূর এগোলেই দেখতে পাবে সেই কবরটি হচ্ছে তোমার দুনিয়া ছাড়ার রাস্তা। তুমি কোন রাস্তা নেবে সেটা তোমার ব্যাপার। তারপর এই কথা শুনে আমি কবরস্থানের বাইরে বের হবার জন্য ছুটতে থাকি। সেই সময় গেট আর খুঁজে পাই না। হঠাৎ আমি ছুটতে ছুটতে একটি কবরের ভেতর পড়ে যাই, আর সেই সাথে আমার ঘুম ভেঙে যায়। প্রচন্ড ঘামে ভিজে একাকার হয়ে ঘুম থেকে উঠে দেখি প্রায় ভোর 4টা বাজতে চলেছে। নিছক স্বপ্ন ভেবে আমি কিছুটা খুশি হই, আর একটু হলেই হয়তো হার্ট অ্যাটাক হয়ে মরেই যেতাম। ঘুম থেকে উঠে আমার কাছে থাকা এই সিমেট্রির তথ্য সংগ্রহর কাগজগুলো পড়তে শুরু করি। কখন সকাল হয়ে গেছে টের পাইনি। সকালে কেয়ারটেকার এসে নাস্তা দিয়ে যায়। আমরা 5 জন একসাথে নাস্তা করে রওনা হই সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রির উদ্দেশ্যে। সিমেট্রিতে পৌঁছে আমি সবাইকে যার যার কাজ বুঝিয়ে দেই। সাবিত এবং রোমানকে সিমেট্রির ভেতরে ক্যামেরা লাগাতে বলি, আর রাকিব আর তুষারকে অডিও রেকর্ডিং ডিভাইস লাগাতে বলি। ক্যামেরা লাগানোর মাধ্যমে ভেতরের অ্যাক্টিভিটি সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব ছিল, এবং অডিও ডিভাইসের মাধ্যমে যদি কোনো অনাকাঙ্ক্ষিত শব্দ হয় তা বিচার বিবেচনা করাও সম্ভব ছিল। যথারীতি আমি সাবিত এবং রোমানের হাতে ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে তাদেরকে বিভিন্ন স্থানে কাজে লাগানোর জন্য পাঠিয়ে দেই। রাকিব এবং তুষার অডিও ডিভাইস নিয়ে যাওয়ার মতো সিমেট্রিতে প্রবেশ করে। আমি আর কেয়ারটেকার মিলে আশেপাশে পর্যবেক্ষণ করতে থাকি। সিমেট্রির কিছু কবরের ওপরের দিকে বেশ কিছু ভারী মূর্তি বানানো হয়, মনে হয় শ্বেত পাথরের। প্রায় 200 বছর যাবৎ এসব পাথরের মূর্তি এই কবরস্থানে ইতিহাসের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কেয়ারটেকার বলেন, হুজুর, এই মূর্তিগুলো এখনো কেমন শক্তপোক্ত দেখেছেন? বর্তমানে এই মূর্তি পাওয়া খুবই দুষ্কর। এত বছর হয়ে গেছে তাও কোনো কিছুই হয়নি। আসলে ব্রিটিশরা যা করত মনে হয় একেবারে জান প্রাণ লাগিয়েই করত। আমি কেয়ারটেকারের কথা শুনে কোনো কিছুই বলি না, মনে মনে যা ভাবার ভাবতে থাকি। কিছুক্ষণ পর রোমান কিছুটা ভীত সন্ত্রস্ত অবস্থায় আমার কাছে আসে, আমাকে দ্রুত তার সাথে করে নিয়ে যায়। আমি রোমানের সাথে গিয়ে দেখি সাবিত অজ্ঞান অবস্থায় কবরের পাশে পড়ে আছে। রাকিব আর তুষারকে ডাক দিয়ে আমি তাদের সাহায্যে সাবিতকে নিয়ে আসি। চোখে মুখে পানি দিলে তার জ্ঞান ফেরে। কি হয়েছে জিজ্ঞেস করতে সে বলে, আমি ক্যামেরা লাগানোর জন্য এদিক সেদিক দেখতে থাকি, কিন্তু বারবার আমার মনে হচ্ছিল আমার সাথে পাশে বা পেছনে কেউ কেউ হেঁটে আসছে। পাতার মর্মর শব্দ কানে আসছিল। আমার সাথে থাকা ডিজিটাল ক্যামেরার কিছু ছবিও তুলি, কিন্তু কিছুই চোখে পড়ে না। হঠাৎ আমি দূর থেকে শুনি রোমান আমাকে ডাকছে। সে আমাকে তার কাছে গিয়ে ক্যামেরা লাগাতে একটু সাহায্য করতে বলল। আমি দেখি সে গাছের সাথে ক্যামেরা লাগানো নিয়ে ব্যস্ত। আমি যখন কিছু হেঁটে যাই তখন আমি আমার আশেপাশে কাউকে দেখতে পেলাম না। অবাক হলাম, এই তো আমি দেখলাম রোমান গাছের সাথে ক্যামেরা লাগাচ্ছে, আমাকে ডাকছে। হঠাৎ কোথায় গেল বুঝতে পারলাম না। স্বাভাবিকভাবে আমি আমার কাজে মন দেই। হঠাৎ একটু দূরে একটি কবরের সামনে আমি রোমানের মতো পোশাকধারী কাউকে দাঁড়িয়ে থাকতে দেখি। কবরের সামনে রোমান দাঁড়িয়ে আছে কিনা তা বোঝার জন্য তাকে আমি অনেক ডাকাডাকিও করি, কিন্তু সে কোনো সারা শব্দই দিচ্ছিল না। তার সাড়া না পেয়ে আমি তার কাছে যাবার জন্য পা বাড়াই। সে কোনো সাড়া না দেয়ায় আমি মনে মনে কিছুটা ভয় পাচ্ছিলাম। ভয়ে ভয়ে আমি তার কাছে আসি। তার কাছে এসে আমি তার কাঁধে হাত দিয়ে বলি, অনেকক্ষণ যাবৎ আমি তাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখছি, তার কোনো সমস্যা হয়েছে কিনা। কিন্তু সে পেছন ফিরে তাকানো তো দূরের কথা, জবাবই দিচ্ছে না। হঠাৎ পেছন থেকে কেউ আমার নাম ধরে ডাকে। আমি চমকে উঠি। পেছন ফিরে গিয়ে দেখি রোমান। ভয়ে আমার আত্মা শুকিয়ে যায়। এরপর আমার আর কিছু মনে নেই। সাবিতের কথা শুনে আমি বেশ অবাক হই। এমন কি হলো তা জানার জন্য রোমানের সাথে কথা বলার প্রয়োজনীয়তা অনুভব করি। রোমানকে সবকিছু খুলে বলতে বললে সে যা বলে তা শুনে আমি এবং বাকি সকলেই শিউরে উঠি। আমি আমার মতো ক্যামেরা লাগাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে সাবিত এসে আমাকে ডাকলো, ক্যামেরা লাগানোর জন্য সাহায্য চায়। কিন্তু সাবিত যেখানে কাজ করছিল সেখানে গিয়ে আমি কাউকে দেখতে পাই না। তাই আমি তাকে খুঁজতে শুরু করি। কিছু দূর এগিয়ে গিয়ে দেখি সে একটা কবরের দিকে এগিয়ে যাচ্ছে। পেছন থেকে তাকে ডাক দেই, কিন্তু সে শোনে না। সে দ্রুত এগিয়ে যাচ্ছিল কবরস্থানের দিকে। এত লতাপাতা থাকা সত্ত্বেও আমি তাল মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছিলাম। সকল বাধা পেরিয়ে যখন আমি সামনে যাই তখন দেখি সাবিত যে কবরের সামনে অজ্ঞান হয়ে পড়েছিল সেই কবরের ওপরে সে হাত দিয়ে বসে আছে। আমি তাকে ডাক দেই। আমার দিকে সে ফিরে তাকায়। মুহূর্তের মধ্যে তার চেহারা ফ্যাকাশে হয়ে যায়। দেখে মনে হচ্ছিল অতি প্রাকৃতিক কিছু দেখে প্রচন্ড ভয় পেয়েছে। আমি তাকে কোনো কথা বলি না, সে অজ্ঞান হয়ে যায়। এরপর আমি আপনাকে ডেকে নিয়ে আসি। এর বেশি কিছু আমার জানা নেই। রোমান আর সাবিতের বক্তব্য দুটি আমি কিছুতেই মেলাতে পারলাম না। কি হয়েছে কিছুতেই বুঝতে পারলাম না।
হয়তো মনে ভয় ছিল আর লোকমুখে শোনা ঘটনাগুলোই মাথার মধ্যে চলছিল, তাই হয়তো হ্যালুসিনেট করেছে। এই ভেবে আমি তাদেরকে শক্ত হতে বলি আর যন্ত্রপাতি নিয়ে ফিরে আসতে বলি। আর ফোন কাজ করছিল না সেদিন। রাতে খাবার টেবিলে বসে আমি আগামী দিনের জন্য মানসিকভাবে প্রস্তুতি নেবার ব্যাপারে কথা বলি। সাবিত একেবারেই চুপচাপ, কোনো কথাই তার মুখ দিয়ে বের হচ্ছে না। চেহারায় এখনো একটা ভয়ের ছাপ। তার সাথে যা ঘটেছে কিছুতেই মনে হয় সে সেটা মেনে নিতে পারছে না। তার চুপ করে থাকাটা আর এসব নিয়ে ভাবা তার জন্যই ক্ষতিকর ভেবে আমি তাকে ডাকি, কিন্তু বরাবরের মতোই সে কোনো উত্তর দেয় না। আমার পাশে বসায় আমি তাকে কাঁধে হাত রেখে বলি যা হয়েছে সব ভুলে যেতে। হয়তো আশেপাশের মানুষের কথা শুনে মনে ভয়ে কাজ করেছে, যার ফলশ্রুতিতে হয়তো এমনটা হয়েছে। আস্তে আস্তে সেও কথা বলতে শুরু করে। কিছুটা স্বাভাবিক হলে আমি তাদেরকে আরাম করতে বলি। নিজের রুমে চলে আসি। রুমে এসে কেমন একটা থমথমে পরিবেশ লক্ষ্য করছিলাম। মাথার উপরে জ্বলতে থাকা হলুদ বাতিটার আলো আজ যেন কিছুটা কম, কেমন যেন হ্যারিকেনের মতো লাগছে। মিটিমিটি জ্বলতে থাকা আলো ক্রমাগত যেন এক ভয়ানক পরিবেশের জন্ম দিচ্ছে। আমি ভয় পাচ্ছি, অস্বীকার করব না। আজ যা হলো তাকে হয়তো হ্যালুসিনেশন ভেবে উড়িয়ে দিয়েছি, কিন্তু মস্তিষ্কের কোনো এক স্থানে এসব যেন কেমন একটা অস্বস্তির জন্ম দিচ্ছে। এসব ভাবতে ভাবতে আমি বাইরের দিকে তাকাই। আশেপাশের অন্ধকার ছাড়া আর কিছুই নেই। এসব ভাবতে ভাবতেই কেমন যেন তন্দ্রা ঘুরে চলে যাই। কখন ঘুমিয়ে গিয়েছি কিছুই জানি না। সকালে কেয়ারটেকারের ডাকে ঘুম ভাঙে। চোখ খুলতেই সে আমাকে বলে আমাদের নাস্তা রেডি করে দিয়েছে, আর সে আগামী 3 দিনের জন্য তার দেশের বাড়ি যাবে। তার মা নাকি খুব অসুস্থ। আমি আর কিছু বললাম না। এমনিতে আমাদের খাওয়ার ব্যবস্থা করা ছাড়া আর কোনো কাজে সে লাগে না। আমি তাকে কিছু না বলেই রুমে ফ্রেশ হতে চলে যাই। ফ্রেশ হয়ে সাবিত, রোমান, রাকিব আর তুষারকে ডেকে নেই। একে একে সবাই নাস্তা শেষ করে যন্ত্রপাতি নিয়ে চলে যায় কবরস্থানে। জনাব আখিল, এখানে আপনি হয়তো লক্ষ্য করছেন আমি একবার সিমেট্রি আবার অন্যবার কবরস্থান বলছি। আসলে এখানে মানুষজন সিমেট্রিকে কবরস্থান বলেই জানে, তাই আমিও এটা বলতেই অভ্যস্ত হয়ে গিয়েছি। যাই হোক, কবরস্থানে পৌঁছে আমি সিদ্ধান্ত নেই আজ সাবিত আর রোমানকে আমরা সাথেই রাখবো। কেননা গতকাল তাদের সাথে যা ঘটেছে তা ভেবে তাদেরকে দূরে পাঠানো আজ আমার পক্ষে সম্ভব না। আমি রাকিব আর তুষারকে ক্যামেরা রেকর্ডিং এর ডিভাইস দিয়ে পাঠিয়ে দিলাম। যথারীতি তারা চলে গেল। আমি সাবিত আর রোমান আমরা 3 জন কবরগুলোর উপরে সংখ্যা লিখে চিহ্নিত করতে শুরু করি, আর গতকাল লাগানো ক্যামেরা আর রেকর্ডিং ডিভাইসগুলো ঠিকঠাক কাজ করছে কিনা পরীক্ষা করতে থাকি। প্রায় 1.5 ঘন্টা অতিবাহিত হয়ে যায়। রাকিব আর তুষার কোনো খোঁজ নেই তাদের। রোমান জানায় কিছুক্ষণ আগে ক্যামেরায় ভিডিওতে সে দেখেছিল, তাই চিন্তা বাদ দিয়ে নিজের কাজে মন দেয়। প্রায় 20 মিনিট পর দূর থেকে রাকিব আর তুষারকে আসতে দেখি। তাদেরকে দেখে আমি, সাবিত, রোমান আমরা 3 জন প্রায় আঁতকে ওঠার মতো অবস্থা। রাকিব আর তুষার আমার দিকে এমন ভাবে তাকালো যার জন্য আমি চিন্তায় পড়ে গেলাম। এর কারণ কিছুক্ষণ পর বলছি। এর আগে রাকিবের ভাষ্য শোনা প্রয়োজন। রাকিব বলল, আমি কিছু দূর এগিয়ে গিয়ে দেখি আমাদেরকে ঠিক করে দেয়া নির্দিষ্ট স্থানে আমি কাজ করতে শুরু করছি। কিছুক্ষণ পর আমাদের একজন সহকর্মী আসে যার নাম রাব্বি, এবং তিনি আমাকে কিছু কবর চিহ্নিত করতে বলেন। এখানে বেশ কিছু পুরাতন কবর ছিল আর অনেক সুন্দর সুন্দর মূর্তিও ছিল কিছু কবরের ওপরে। এর মধ্যে একটি মূর্তির কাছে গিয়ে রাব্বি দাঁড়িয়ে পড়েন এবং আমাকে জিজ্ঞেস করেন এই মূর্তিটি আমি চিনি কিনা। আমি না সূচক মাথা নাড়াই। তখন তিনি বলেন এই মূর্তিটি ইন্দো পর্তুগিজ কবি হেনরি ডেরোজিওর। তিনি 1809 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন আর মাত্র 22 বছর বয়সে অজ্ঞাত রোগে মারা যান। ইন্ডিয়ায় তিনিই প্রথম বাংলা ভাষায় বিজ্ঞান পড়ানো শুরু করেন। এছাড়াও তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। তার নামে ইন্ডিয়ায় কলেজ এবং সড়কও রয়েছে। অনেক স্বনামধন্য হওয়ায় এই কবরস্থান বন্ধ হওয়ার পরে তাকে এখানে দাফন করা হয়। আমি একটু কনফিউজ, 22 বছরে কিভাবে কলেজের প্রধান শিক্ষক আমি ঠিক ব্যাপারটা বুঝিনি, একটু ক্লিয়ার করবেন প্লিজ। যাই হোক, রাব্বির কথা শুনে আমি মনে মনে ভাবি মানুষটা তো অনেক কিছু জানে দেখছি। রাব্বির কথা শেষ হলে আমি হেনরি ডেরোজিওর কবর পার হয়ে সামনে আরো একটি কবর দেখতে পাই যার মূর্তির ভিত্তিটা ছিল আনারস আকৃতির। কৌতূহল নিয়ে আমি এই মূর্তির ব্যাপারে তাকে প্রশ্ন করি। তিনি মূর্তিটি দেখে একটি দীর্ঘশ্বাস ফেলে বলেন এই মূর্তিটি রোজ অ্যালমারের।
রোজ এলমার 1798 সালে তার মায়ের সাথে ভারতে আসেন, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে ভারতে আসার 2 বছর পরে অর্থাৎ 1800 সালে তিনি খুব কম বয়সেই মারা যান। তার আনারস খুব পছন্দের ফল ছিল, তাই তার কবরের জন্য বানানো মূর্তিটি আনারস আকৃতির এবং সেভাবেই রেখে দেওয়া হয়েছে। তাকে দাফন করার আগেই এই কবরস্থান বন্ধ ঘোষণা করা হয়, কিন্তু তবুও কিভাবে তাকে এখানে দাফন করা হলো তা আমার সঠিক জানা নেই। রাব্বি এই কথা বলে কিছুক্ষণ চুপ করে রইলেন। হঠাৎ আমি দূর থেকে তুষারের গলা শুনতে পাই, সে আমার নাম ধরে ডাকছে। রাব্বিকে বলার জন্য ওনার দিকে তাকাতেই দেখি সেখানে কেউ নেই। এত দ্রুত সেখান থেকে দৃষ্টির আড়ালে চলে যাওয়া একেবারে অসম্ভব। তুষার আমার কাছে এলে আমি তাকে সব বলি, কিন্তু সে মানতে নারাজ। তখন আমি তাকে কবরগুলোর বর্ণনা দিই, ঠিক যেভাবে রাব্বি বলেছিলেন, কিন্তু সে বলে এসব সে একমাত্র রাব্বি বললেই বিশ্বাস করবে। তাই আর দেরি না করে আমি আর তুষার আপনি যেখানে কাজ করছেন সেখানে উদ্দেশ্যে রওনা দেই। কিছু দূর যাওয়ার পর আমরা রাব্বিকে একটি কবরের সামনে বসে থাকতে দেখি। একটু সামনে গিয়ে দেখি কবরের সামনে বসে তিনি নিজের মনে কি যেন বলছেন। আমাদের তাকে সাড়া দিচ্ছেন না। আমরা তার কাঁধে হাত রাখতে সে আমাদের দিকে তাকায়, তার চোখ অশ্রুসিক্ত। আমাদের দিকে তাকিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। আমরা ভয়ে শুকিয়ে যাই, আর কোনো কিছুই মাথায় আসছিল না। রাব্বিকে আমরা ধরাধরি করে যখন নিয়ে আসি তখন রাকিবের কথা শেষ হতে না হতেই আমি তাকে থামিয়ে দেই, কারণ তারা যাকে ধরাধরি করে নিয়ে এসেছে সে কোনো মানুষ নয়। রাকিবের কথা শোনার আগেই বলেছিলাম রাকিবের কথা শুনে তারপর আমার আঁতকে ওঠার কারণ বলবো। আমার আঁতকে ওঠার কারণ হচ্ছে দূর থেকে আমি রাকিব আর তুষারকে যা নিয়ে আসতে দেখেছি তা ছিল একটি প্রকাণ্ড পাথর। আমি ভেবে তারা সেই পাথর বহন করে নিয়ে এসেছে। আমি যখন তাদেরকে জিজ্ঞেস করি তারা কেন এই পাথর বহন করে নিয়ে এসেছে, তখন তারা হাত থেকে সেই পাথর ফেলে দেয়। আমাকে সাথে সাথে জিজ্ঞেস করে আমি কে। এরপর আমি তাদের সব জানতে চাইলে রাকিব আমাকে সব ঘটনা জানায়। তখন আমি তাদেরকে বলি আমি পুরো সময় এখানেই ছিলাম। রোমান আর সাবিত আমার কথার সপক্ষে কথা বলে। আর হেনরি গ্যারোজিওরকে আমি চিনি, কিন্তু রোজ এলিমার নামটা আমি এর আগে কখনো শুনিনি। এবার আমি আসলে চিন্তায় পড়ে যাই, দুইজন মানুষ একই সাথে ভুল দেখবে, এটা কিভাবে সম্ভব? কাজ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল। আমি তাদের 4 জনকে চলে যেতে বলে আশেপাশের মানুষের সাথে কথা বলার সিদ্ধান্ত নেই। অনেক খুঁজেও তেমন কাউকে পাচ্ছিলাম না। যাদেরকেই পাচ্ছিলাম তারা কেউই তেমন কথা বলতে চায় না। ভাগ্যক্রমে এক বৃদ্ধা মহিলা আমাকে জানান তার ভাষ্যমতে এখানে আগে থেকেই কিছু অতি প্রাকৃত ঘটনা ঘটে চলে। মাঝে মাঝেই এই কবরস্থান থেকে অনেক রাতে হৃদয় বিদারক চিৎকার শোনা যায়। আবার অনেক সময় রাতে কবরস্থানের পাশ দিয়ে কেউ গেলে অসংখ্য জ্বলতে থাকা লাল লাল চোখ দেখতে পেত। কয়েক বছর আগে নাকি 3 জন ছেলে এসব নিয়ে একটি শর্ট ফিল্ম বানাতে সেই কবরস্থানে আসে। অনেক রাতে তারা কিভাবে যেন প্রবেশ করে কবরস্থানে। সকালে তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায় কবরস্থানের ভেতর। বৃদ্ধার কথা শুনে আমি তার কাছে সম্পূর্ণ ঘটনা জানতে চাই, কিন্তু সে আমাকে নিরাশ করে দিয়ে জানায় সে সঠিক জানে না। এই কবরস্থানে তখন যে কেয়ারটেকার কাজ করত সে নাকি এসব ব্যাপারে জানে। আমি তার ঠিকানা জানতে চাইলে বৃদ্ধা বলেন আমাদের বর্তমান কেয়ারটেকার নাকি আগের কেয়ারটেকারের মামাতো ভাই। সে আমাদেরকে তার ভাইয়ের অর্থাৎ আগের কেয়ারটেকারের ঠিকানা দিতে পারবে। আমার খুব আফসোস থাকে, কেননা আমি আজ সকালে কেয়ারটেকারকে ছুটি দিয়েছি। এখন আমাকে তার আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। নিরাশ হয়ে আমি বাসায় ফিরি। অনেক দেরি হয়ে গিয়েছিল। সাবিত, রোমান, রাকিব, তুষার এরা খেয়ে ঘুমিয়ে পড়েছিল। ঘরে এসে আমি ফ্রেশ হতে চলে যাই। ফ্রেশ হয়ে এসে কেবল বসেছি, তখনই এক ভদ্রলোক দরজায় কড়া নাড়ে। আমি দরজা খুলে দেখি এক বৃদ্ধ লোক হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছেন আর হাতে খাবারের থালা। আমি তাকে ভেতরে এনে বসাই আর খেতে খেতে কবরস্থান সম্পর্কে জানতে চাই। কথায় কথায় বেরিয়ে আসে সেই হচ্ছে এই কবরস্থানের আগের কেয়ারটেকার অর্থাৎ বর্তমান কেয়ারটেকারের মামাতো ভাই। আমি তো মহা খুশি। দ্রুত খাওয়া শেষ করে তার কাছে সব জানতে চাই। বৃদ্ধ লোকটি বলতে শুরু করেন আজ থেকে 5 বছর আগের কথা। সেই রাতে ওই 3 জন ছেলেকে অনেকবার ভেতরে যাবার জন্য মানা করি। তারা কবরস্থান চিনি একটি ফিল্ম তৈরি করতে চায়, যার জন্য বারবার ভেতরে যাবার জন্য জোরাজুরি করতে থাকে। আমি তাদেরকে যেতে দেইনি, কিন্তু কিভাবে যেন রাতে তারা ভেতরে প্রবেশ করে। রাতের 2টা বা 3টার দিকে কবরস্থানের ভেতর থেকে ভয়ানক আওয়াজ আসতে শুরু করে। কখনো প্রচন্ড জোরে চিৎকার, আবার কখনো সাপের হিস হিস শব্দ, আবার কখনো মুচকি হাসি। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। সেদিন রাত
রাতে আমি কবরস্থান থেকে পালিয়ে আসি। সকালে কবরস্থানে গিয়ে দেখি মেইন গেটের সামনে একটি ছেলের মৃতদেহ পড়ে আছে। তারা যে ক্যামেরা নিয়ে এসেছিল সেগুলো গায়েব। আশেপাশে ঘুরে বাকি দুইজনকে অনেক খুঁজি, কিন্তু কোথাও তাদেরকে পাওয়া যায়নি। বাকি দুইজনকে খোঁজার সময় দেখি কিছু কবর কেমন যেন আলগা হয়ে আছে। মনে হচ্ছিল কেউ কবরগুলো খোঁড়ার চেষ্টা করেছে। আমি সাথে সাথে কর্তৃপক্ষকে সব জানাই। কর্তৃপক্ষ এসে কবর পুনরায় মেরামত করে লাশের পরিচয় বের করে পরিবারের কাছে হস্তান্তর করে দেয়। এর বেশি কিছু আমি জানি না। তার কথা শুনে আমি আবার নিরাশ হই, কেননা এখানে তিনি যা তথ্য দেন তা আমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবে না। এসব কিছু কোনোভাবেই একটা পাকাপোক্ত প্রমাণ না যে এখানে অতি প্রাকৃত কিছু ঘটে চলেছে। তার কথা শুনে আমি চুপচাপ বসে থাকি। সে আমার নীরবতা দেখে উঠে চলে যায়। যাবার আগে আমাকে একটা ফাইল দেয় আর বলে এই ফাইল সাবিত আমাকে দিতে বলেছে। ফাইল নিয়ে আমি টেবিলে রেখে দেই। রাতে ঘুম আসছিল না আমার, কোনো কিছুই মিলাতে পারছিলাম না। আমার সাথে থাকা চারজনই কিছু না কিছু অনুভব করেছে বা তাদের সাথে কিছু না কিছু ঘটেছে। আমার সাথে কেন হচ্ছে না তা ভেবে শান্তি পাচ্ছিলাম না, কিন্তু আমার সাথেও কিছু একটা যে ঘটে গেছে সে ব্যাপারে আমি তখনও অজ্ঞাতই রয়ে গিয়েছিলাম। এই কথা কেন বললাম তা বোঝার জন্য আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। ঘুম না আসায় আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম আর এসব নিয়ে ভাবছিলাম। হঠাৎ আমার টেবিলের দিকে চোখ পড়ল। ফাইলটা চোখে পড়তে ভাবলাম যেহেতু ঘুম আসছে না তাই ফাইলটা পড়ে ফেলি। ফাইল হাতে নিয়ে পড়ে আমার আত্মা শুকিয়ে যায়। ফাইল পড়ে আমি প্রচন্ড ভয় পাই আর সাথে সাথে সবাইকে ডাকি। সাবিতকে ফাইলের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে আমাকে বলে ফাইল সে ঠিকই দিয়েছিল, কিন্তু এই কাগজ ফাইলের ভেতরে কোথা থেকে এলো এসব সে জানে না। সবাই এলে আমি সবাইকে ফাইলটি দেখাই। সকলেই ফাইলটা পড়া শুরু করে। কি এমন লেখা ছিল সেই ফাইলে চলুন শুনে আসি। রাত প্রায় 1টা বাজতে চলেছে। 3জন যুবক বয়সী ছেলে কবরস্থানে প্রবেশের চেষ্টা করছে। মেইন গেটে কবরস্থানের কেয়ারটেকার থাকায় তারা পেছনের গেট দিয়ে যাবার প্রস্তুতি নেয়। পেছনের গেট অনেকদিন যাবৎ বন্ধ আর ব্যবহার না করার জন্য তারা আটকে গিয়েছিল। তারা 3জন আপ্রাণ চেষ্টা চালাচ্ছে গেটটি খোলার, কিন্তু গেটটি খুলছে না। মনে হচ্ছে প্রাচীন এই গেটটি হয়তো তাদেরকে ভেতরে যেতে বাধা দিচ্ছে। নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে কেউ নিষেধ করছে, বলছে ভেতরে যেও না। অনেক চেষ্টার পর তারা গেট খুলতে সক্ষম হয়। তাদের মৃত্যুই যেন তাদেরকে সাহায্য করছিল এই সব কাজে, ক্রমশই নিজের দিকে তাদেরকে ধাবিত করার জন্য। ভেতরে প্রবেশ করে তারা দেখে সম্পূর্ণ কবরস্থানটা কেমন যেন গোমট একটা ভাব ধারণ করে আছে। ঘন কুয়াশা জড়ানো কবরস্থানের পরিবেশ দেখে ভয় তাদের বুক দ্রুদ্রু করে কাঁপছিল। টর্চের আলো থাকা সত্ত্বেও সামনে দেখতে খুবই কষ্ট হচ্ছিল। টর্চের হালকা আলোয় তারা দেখতে পায় প্রতিটি কবরের নিচ থেকে খোঁড়া, এমন ভাবে খোঁড়া যে মাটিগুলো বাইরে নেই। সাধারণত কবর খুললে মাটিগুলো বাইরে স্তূপ করে রাখা হয়, কিন্তু এই খোঁড়া দেখে মনে হচ্ছিল যেন ভেতর থেকে কেউ খুঁড়েছে, তাই মাটিগুলো বাইরে না এসে ভেতরে গিয়ে জমেছে। দেখে মনে হচ্ছিল ভেতর থেকে কেউ কেউ কবর খুঁড়ে বাইরেও এসেছে। এসব দেখে তাদের 3জনের শরীর থরথর করে কাঁপতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে কবরস্থানের গভীর থেকে ভয়ানক আওয়াজ আসতে শুরু করে। কেমন সাপের হিস হিস, গুগানির শব্দ, পাতার মরমর আওয়াজ, এই সমস্ত শোনা যায়। হঠাৎই কবরস্থানের কুয়াশা ক্রমশ কমে যেতে শুরু করে এবং তাদের সামনে ভেসে উঠতে থাকে একের পর এক 200 বছরের বেশি পুরাতন কবর। দেখে মনে হচ্ছিল প্রতিটি কবরের পেছন থেকে লুকিয়ে কেউ তাদের 3জনকে লক্ষ্য করছে। এসব দেখে তারা ভয়ে এদিক ওদিক লক্ষ্য করতে শুরু করে। হঠাৎ তারা লক্ষ্য করে তাদের চারপাশে অনেক সাদা অবয়ব ভেসে উঠছে। মাটি থেকে উঠে সেই অবয়বগুলো তাদের দিকে তাকিয়ে আছে। ভয় তাদের বুক কেঁপে ওঠে, গলা শুকিয়ে যায়, হৃদস্পন্দন যেন কয়েক গুণ বেড়ে যায়। এত জোরে জোরে স্পন্দন হতে থাকে, তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। প্রাণ বাঁচানোর জন্য তারা পেছন দিকে দৌড়াতে শুরু করে। কিছু দূর যাবার পর হঠাৎ একটি কবরের সামনে থাকা মূর্তির সাথে ধাক্কা খেয়ে তারা 3জন কবরের ভেতরে পড়ে যায়। প্রচন্ড ভয়ে তারা চিৎকার করতে থাকে। তখনই তারা কবরের ভেতরে জল জল করতে থাকা 2টি চোখ দেখতে পায় আর গড় গড় আওয়াজ শুনতে পায়। আপ্রাণ চেষ্টা করে তাদের মধ্যে একজন উপরে উঠে আসতে সক্ষম হয়। বাকি 2জন উপরে উঠে আসার সময় কবরের ভেতর থেকে রক্ত রাঙানো 2টি হাত তাদের 2জনের পা ধরে সজোরে টেনে নিয়ে যায়। মুহূর্তের মধ্যে 2জন কবরের ভেতরে হারিয়ে যায়। এসব দেখে কবরের ভেতর থেকে উঠে আসা ছেলেটি প্রাণপণে দৌড়াতে শুরু করে। হঠাৎ কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে চিৎকার করে পড়ে যায়। সে হামাগুড়ি দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা
চেষ্টা করছিল, কিন্তু যতবারই সামনে যেতে চাচ্ছিল ততবারই যেন সে কবরের কাছে চলে আসছিল। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি যেন তারই প্রয়োগকৃত বলকে কাজে লাগিয়ে তাকেই কবরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এইসব দেখে কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না তার, কেবলই মনে হচ্ছিল সে নিজেকে নিজে টেনে নিয়ে যাচ্ছে সেই কবরের দিকে। হঠাৎ গাছের শিকড়ে আটকে ধরার জন্য তাকাতেই দেখে মেইন গেটের সামনে তার নিজের লাশ পড়ে আছে, আর ক্রমশই হারিয়ে যেতে শুরু করেছে কবরের অতলে। এভাবেই এই তিনজনের জ্ঞান হারিয়ে যায় সেই নাম না জানা অজ্ঞাত কবরের ভেতরে। ফাইল লেখা পড়ে তারা সবাই নির্বাক হয়ে যায়। ভয় এতটাই বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম যেন আমাদের বাক শক্তি হারিয়ে ফেলেছি। ফ্যাল করে শুধুই একজন আরেকজনের দিকে তাকিয়ে রইলাম। কিন্তু যেহেতু আমরা এখানে কাজ করতে এসেছি তাই থেমে থাকলে চলবে না। এই ভেবে আমি সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেই সেই অজ্ঞাত কবর খুঁজে বের করব। সেদিন সকালে আমরা আমাদের টিম নিয়ে চলে যাই কবরস্থানে। সেখানে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও সেরকম কবর পাচ্ছিলাম না। হঠাৎ রাকিব আর তুষার একটি কবর দেখিয়ে বলল গতকাল এখানে এই কবরের সামনেই নাকি তারা দেখেছে। তাদের কথা শুনে সাবিত বলল সেও নাকি ওই কবরের সামনেই রোমানের মতো পোশাকধারী একটি ছেলেকে দেখেছিল যেদিন সে অজ্ঞান হয়ে গিয়েছিল। আমি তাদের চারজনকে কবর খোঁড়ার নির্দেশ দেই এবং নতুন কোনো তথ্য পাওয়া যায় কিনা তা জানার জন্য সেই ফাইলটা খুলি। ফাইলের কথায় আসার আগে সেই কবরের কথায় আসি। কবরটি ছিল 363তম কবর। এই কবরে কোনো নাম লেখা নেই। কবর খুঁড়ে আমরা কঙ্কাল খুঁজে পাই। সাধারণত কবরের ভেতরে লাশগুলো কফিনের ভেতরে রাখা থাকে আর কফিন বাইরে থেকে বন্ধ করা থাকে, কিন্তু সেই কঙ্কালের অংশগুলো কফিনের ওপরেই পড়েছিল। কঙ্কালের সাথে আমরা কিছু কাপড়ের ছেঁড়া টুকরোও পাই। কঙ্কালগুলো সাথে নিয়ে আসি পরীক্ষাগারে পাঠানোর জন্য। যথারীতি ফিরে এসে কোনো ধরনের বিলম্ব না করে কঙ্কাল পরীক্ষার জন্য পাঠিয়ে দেই। পরীক্ষার ফলাফল আসতে বেশ কিছুদিন পার হয়ে যায়। এর মধ্যে কেয়ারটেকার চলে আসে। 3 দিনের কথা বলে 8 দিন পর ফেরে। সে ফিরে এলে তার কাছে তার ভাইয়ের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করি। কেয়ারটেকার তখন যা বলে তা শুনে আমার প্রায় অজ্ঞান হয়ে যাবার মতো অবস্থা। ভেবেছিলাম আমার সাথে কিছু হচ্ছে না কেন, কিন্তু আমার সাথেও হয়েছে। আর যা হয়েছে তা হলো কেয়ারটেকারের মৃত ভাই আমাকে সে ফাইলটা দিয়ে গেছে। কেয়ারটেকারকে বর্ণনা দিলে সে বলে তার ভাইয়ের সাথে আমার দেয়া বর্ণনা মিলে গেছে। তাকে শুধু আমি একা দেখলে ব্যাপারটা অন্যরকম হতো, কিন্তু আমার টিমের বাকি 4 জনও দেখেছে। একের পর এক গোলক ধাঁধার জট খুলছিল আমার সামনে। বেশ কিছুদিন সেখানে থাকার কথা থাকলেও কঙ্কালের রিপোর্ট পাওয়ার আগেই আমি আমার টিম নিয়ে সেখান থেকে চলে আসি। ল্যাবে পাঠানো কঙ্কালের রিপোর্ট এলে জানা যায় এখানে 2টি দেহাবশেষ ছিল যারা আজ থেকে 5 বছর আগেই মারা যায়। বুঝতে বাকি রইল না এরাই সেই 3 জনের 2 জন। এরপর আমি দ্রুত আমাদের এই কাজ বন্ধ করে দেই, কেননা এসব কথা আমরা কাউকে বললে হয়তো বিশ্বাস করবে না। কর্তৃপক্ষ আমাদের কাছে কাজ বন্ধের কারণ জানতে চাইলে আমরা কোনো কথাই বলিনি। বারবার জিজ্ঞাসা করলেও যখন কোনো লাভ হয়নি তখন আমাদেরকে আর কিছুই জিজ্ঞেস করা হয়নি। এরপর আর কখনোই আমরা সেই কবরস্থানে যাইনি। যত দ্রুত সম্ভব হয়েছে সেখান থেকে চলে এসেছি। আর কর্তৃপক্ষকে বলি সেখানে ভিডিওগ্রাফির ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য। আমার জীবনে আমি এত ভয় আগে কখনো পাইনি। সেই ভয়কে আরো কয়েক শত গুণ বাড়িয়ে দিয়েছিল সেই ফাইলের কাগজ। কবরস্থানের ভেতরে যখন আমি ফাইল খুলি তথ্যগুলো পুনরায় বিশ্লেষণ করার জন্য, তখন দেখি যে কাগজে একটু আগেও এত কিছু লেখা ছিল সেই কাগজে এখন মাত্র শুধু 2টি লাইন। আর লাইন দুটো হলো এই কবরস্থান আমাদের বাসস্থান। যে আমাদের এই বাসস্থানের শান্তি বিনষ্ট করবে তাকে ভোগ করতে হবে মৃত্যুর স্বাদ। এই লেখা দেখে আমি থমকে গিয়েছিলাম। আমার সাথে থাকা বাকি 4 জনকে বলতে চেয়েও পারছিলাম না। কোনো এক অজানা শক্তি যেন আমাকে মুখ দিয়ে কোনো প্রকারের বাক্য উচ্চারণ করতে আটকাচ্ছে। মনে হচ্ছিল অসংখ্য মানুষ যেন আমার কানে কানে ক্রমাগত এই কথাটি বলে চলেছে। আমি কখনোই ভাবিনি এসব কিছু আমার জীবনের সাথে ঘটবে। আমার জীবনে না ঘটলে আমি হয়তো কোনোভাবে বিশ্বাস করতাম না। এরপরে আমি পুরাতাত্ত্বিক বিভাগে কাজ চালিয়ে গিয়েছি, কিন্তু যথাসম্ভব কবরস্থান, শ্মশান এসব স্থান থেকে আমি নিজেকে দূরে রেখেছি। প্রথমবার হয়তো সহ্য করতে পেরেছিলাম, কিন্তু দ্বিতীয়বার আর পারবো বলে মনে হয় না। বাকি 4 জনকে এই ফাইলের ভেতরের কাগজের কথাটা অনেক দিন পর জানিয়েছিলাম। সেদিনও আমি তাদের চেহারায় আগের সেই ভয়কে পুনর্জীবিত হতে দেখি। কবরস্থান বা পরিত্যক্ত স্থানে জিন বসবাস করতে পারে বা তাদের উপস্থিতি থাকতে পারে। সেই স্থান তাদের বাসস্থানের রূপ নেয়। তাই আগ্রহের বশে সেখানে যাওয়া এবং তাদের শান্তি বিনষ্ট করা কোনো মানে হয় না।
সেই 3 ছেলের পরিণতি আর কারো না হোক এমনটাই কামনা করি। এই ছিল রাব্বি ভাইয়ের বলা শেষ লাইন। আমি তাকে আর কিছু জিজ্ঞাসা করিনি, সেই কাগজ কোথায় বা কর্তৃপক্ষ এর পরে কি পদক্ষেপ নিয়েছে কিছুই জানা হয়নি। ঘটনা বলার সময় এমনিতেই অস্বস্তি বোধ করছিলেন, তাই আর কথা বাড়ায়নি। রাসেল ভাই ও প্রিয় শ্রোতা, এই ছিল আজকের ঘটনা। জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি। আসলে এত বড় ঘটনা গুছিয়ে লেখা আমার পক্ষে সময় সাপেক্ষ, আর পদে পদে ধৈর্যের পরীক্ষা দিতে হয়। কিন্তু আপনাদের কাছে ভালো লাগাটাই আসল। ধন্যবাদ সবাইকে কষ্ট করে মনোযোগ দিয়ে আমার এই ঘটনাটি শোনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ সিফাত। আশা করছি আপনি যে ঘটনাটি পাঠিয়েছেন সেই ঘটনাটি সবার ভালো লাগবে। আপনারা যদি ঘটনা পাঠাতে চান তাহলে চলে যান russell.booth.com@gmail.com অ্যাড্রেসে। আশা করছি আপনাদের পাঠানো ঘটনা দ্রুত পেয়ে যাব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনারা সকলে ভালো দলে আছেন। বরাবর মতন আপনাদের সামনে নতুন আর একটি ঘটনা নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি আজকের ঘটনাগুলি আপনাদের ভালো লাগবে। তো চলে যাচ্ছি ঘটনায়, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই ঘটনাটি সাম্প্রতিক ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। আশা করি আপনাদের এই ঘটনাটি ভালো লাগবে। আমি সরাসরি চলে যাচ্ছি ঘটনায়, আশা করি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি স্বাভাবিক বলছি। 7 জুন 2025 কুরবানি ঈদের দিনের ঘটনা। আমাদের গ্রামে বলতে গেলে 90% মানুষই মুসলিম। সেই হিসেবে আজ অনেকে কুরবানি হয়েছে। আর এটা কি কমন বিষয়, অনেকে দাওয়াতে করেছে, বিশেষ করে স্টুডেন্টদের কাছ থেকে অনেক দাওয়াত পেয়েছে, যাই নাই কারোর বাড়িতেই যায়নি। মূল ঘটনায় চলে আসি। 12:20 দিকে খাওয়া দাওয়া শেষ করে বাইরে হাঁটতে বের হই, যা আমার প্রতিদিনের রুটিন। কিছুটা পানি এসেছে, বন্যা প্লাস বৃষ্টি, সেই হিসাবে চারিদিকে ধান ক্ষেত পানির নিচে। মেন রাস্তার পানি ওঠে নাই, অনেকটা বাকি, সেই হিসাবে মেন রাস্তা দিয়েই হাঁটতে হয়। ছোট রাস্তা বা অন্য রাস্তা দিয়ে হাঁটার কোনো উপায় নাই। 1:10 দিকে হবে। বাড়ি থেকে একটু দূরে আমার স্কুলের স্কুলটির পিছনের দিকে একটা গাছতলা আছে, সেখানে অনেকে ভৌতিক ঘটনার ঘটেছে। শোনা যায় যে এখানে নাকি জিন থেকে ওদের মাঝে মাঝে দেখা যায়। এখানে জিনেদের মাঝে মাঝে দেখা যায়, বা গভীর রাতে অনেকের এদের চক্করে পড়ে ক্ষতিগ্রস্তর সম্মুখীন হয়েছে। পানি থাকার কারণে মেন রাস্তা দিয়েই হাঁটছিলাম আমি। চারিদিকে খুব শান্ত আর অনেক গরম লাগছিল। চাঁদনির রাত থাকায় পানির জল দৃষ্টিতে অপরূপ লাগছিল পরিবেশটা। হাঁটার সময় হঠাৎ করে একটু শব্দ শুনতে পাই। প্রথমে খুব একটা কান দেয়নি, কিন্তু শব্দটা আস্তে আস্তে যেন শব্দটা আরো কাছে হতে লাগলো। মনে হচ্ছিল কেউ কাঠ বা শুকনো কাঠ ভাঙছে, এমন একটা কটকট শব্দ হচ্ছে। দাঁড়িয়ে চারিদিকে নজর দিয়ে দেখলাম তেমন কিছুই নাই। হঠাৎ শব্দটি আবার আসায় সেই গাছতলার দিকে তাকালাম। মনে হচ্ছিল কুকুরের মতোই কিছু একটা হবে, কালো দেখতে, কি যেন নুয়ে খাচ্ছে। ভাবলাম সে যাই, আজ তো কোরবানি হয়েছে, সে হিসাবে হয়তো শিয়াল বা কুকুর কোথায় থেকে যেন হাড্ডি এনেছে। কিন্তু হাড্ডির ভাঙার আওয়াজটা খুবই মারাত্মক ছিল। মনে হচ্ছিল খুব তীক্ষ্ণ দাঁত দিয়ে খুব জোরে খাচ্ছিল। 10 থেকে 15 সেকেন্ড পর হবে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। এটা ভেবে যে এখানে যে পরিমাণে পানি কম করে হলেও কোমর সমান হবে, এত পানিতে একটা শিয়াল বা কুকুরে এই হাড্ডিটা খাবে কিভাবে বা আনবেই বা কিভাবে? এটা অসম্ভব, এটা সম্ভবই না। আমার বুঝতে বাকি রইল না যে এটা এখানে থাকা কোনো খারাপ কিছু হতে পারে। আমি আমার হাতে লাইট ছিল, ভাবছিলাম লাইট দিয়ে দেখি কি আছে। তো একবার মন বলছে না দেখিস না, আবার মন বলছে
দেখাটাই ভালো। দেখ কি হতে পারে। মানে আমি আমি নিজের সাথে দুইটি ভাষায় দুইজনের সাথে কথা বলছি। আমি বুঝতে পারছি না কিভাবে এসব আমার গুলিয়ে যাচ্ছিল। দেখবো নাকি দেখবো না, যদি খারাপ কিছু হয় তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি, আর যদি ভালো হয় তো ভালো। ঠিক তখনই সেই বিড়ালটা এসে হাজির, যাকে নিয়ে একদিন ভিডিও করে পোস্ট করেছিলাম। পায়ের কাছে এসে মিউ মিউ করতে লাগলো। প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে কি আসলো আবার, পরে দেখি সে অদ্ভুতভাবে বিড়ালটি আমার দুই পায়ের মাঝখানে দিয়ে শুধু আসা যাওয়া করছিল এবং বারবার ওই গাছতলার দিকে যাচ্ছিল। হঠাৎ করে বিড়ালটা রাস্তা বদলিয়ে পাল্টে রাস্তা দিয়ে মিউ মিউ করতে হাঁটতে লাগলো। মনে হচ্ছিল আমাকে বলছে যে আমার সাথে এই রাস্তা দিয়ে চলো। কিছু না ভেবে তার সাথে হাঁটা ধরলাম বাড়ির দিকে, আর পিছনে বারবার সেই শব্দটা আসছিল। যতবারই কানে আসছিল ততবারই আমার কেন জানি গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছিল আর ভয় করছিল। ততবার বিড়ালটাও মিউ মিউ করছিল, কিন্তু অবাক করা বিষয় সে বারবার সামনে দিকে চেয়ে ডাকছিল। মনে হচ্ছিল সে বলতেছে পিছনে না তাকানোর জন্যই ভালো, পিছনে তাকাবেন না। আমার স্পষ্ট মনে আছে মাত্র 30 মিনিটের আগের ঘটনা। বাড়ির পিছনে আসা মাত্রই বিড়ালটি আর নাই। মনে হলো কোথাও জানি বেনিশ হয়ে গেছে। একটু লাইট দিয়ে চারিদিকে দেখলাম কিন্তু পেলাম না। আর মেন রাস্তা ছাড়া যাবার কোনো রাস্তাই নেই বা উপায়ও নেই, কেননা চারিদিকে পানি আর পানি। তেমন কিছু না ভেবে শুধু বাড়ি আসলাম। আসার পর মনে হলো সে নেটে দেখেছিলাম, মানে নেটে বা ইউটিউবে দেখেছিলাম, পড়েছিলাম এমন যে গরু হাড্ডি দিয়ে নাকি জিনেরা কালো জাদু করে। এই হাড্ডি দিয়ে নাকি ভয়ঙ্কর রকমের কালো জাদু করতে পারে। এরকম কিছু কথা আমি শুনেছিলাম ইউটিউবে, যদিও বা আমি শিওর না, কেননা এটা ইসলামের ধর্মের কথা। তাই ভুল হলে ক্ষমা করে দিবেন। বা আসলে এমন কিছু কালো জাদু হলে তাহলে আপনারা জানলে কমেন্টে জানাবেন। কেউ জানলে অবশ্যই জানাবেন। গরুর হাড্ডি দিয়ে কি কালো জাদু করে কি না, এটা আমি পুরোপুরি শিওর না। তারপরে যদি আপনারা জানেন আমাকে জানাবেন। আমি সরাসরি আরও একটি ঘটনায় চলে যাচ্ছি। আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি ঘটনাটা ভালো লাগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। এটা আমি যেভাবে লেখা আছে ঘটনাটি আমি সবাই পড়ছি। ঘটনাটি ঘটে প্রায় 4 বছর আগে। ঘটনাটি তিনি আমার কাছে লিখে পাঠিয়েছেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ছি। আমার সাথে ঘটেছিল সে রাতে আমি আমার গ্রামের বাড়িতে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ফিরেছিলাম। প্রায় ঘন্টা 3 একটানা গাড়ি চালিয়ে কিছুটা ক্লান্তই হচ্ছিল আমার, কিন্তু দুর্ঘটনা ঘটার চিন্তা এক মুহূর্তের জন্য আসতেই হয়নি। রাত তখন প্রায় 2টার মতো বাজে। এত রাতে ঢাকায় ফেরার মূল কারণ হলো তারপরের দিন সকাল 10টায় আমার অফিসে একটা জরুরি মিটিং আছে। যাই হোক, আমার পথে খাজা বাবার মাজার নামে একটা জায়গা পড়ে। সেই জায়গা নিয়েই অনেক কুসংস্কার রয়েছে যে সেখানে নাকি প্রচুর পরিমাণ দুর্ঘটনা ঘটে। চালক প্রায়ই গাড়ির ব্যালেন্স হারিয়ে ফেলে, অথচ ব্রেক জ্যাম হয়ে যায় ইত্যাদি। রাস্তা মোটামুটি ফাঁকা ছিল, শুধুমাত্র রাস্তায় কিছু ট্রাক আর গুটি কয়েক প্রাইভেট কার। আমি আনুমানিক 70 থেকে 80 কিলোমিটার বেগে গাড়ি ছুটছিল। রাস্তার উপরে তীক্ষ্ণ নজর হাঁটতে হঠাৎ একটা মোড় ঘোরার সময় আচমকা দেখলাম একটা লোক রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। লোকটার পরনে একটা ছেঁড়া ফাটা হাফ প্যান্ট, গায়ে কোনো কাপড় নাই, মুখে জঙ্গলের মতো দাড়ি, চোখগুলো আলো পরে চিকচিক করছে। হলদে দাঁতগুলো দেখে অন্য সময় হয়তো জ্ঞান না লাগতো, কিছুক্ষণের মধ্যে আমার গাড়ি তার গায়ে আঘাত করবে, অথচ মুখে হাসি নিয়েই তাকিয়ে আছে আমার গাড়ির দিকে।
ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেলাম। ব্রেক চেপে ধরবো যে সেই চিন্তাও তখন মাথায় আসছিল না। সত্যি করেই বলতে গেলে সেই স্পিডে গাড়ি চালাচ্ছিলাম, সেই স্পিডে ব্রেক করলে তা ওই লোকটাকে সহজে ধাক্কা দিবে। নিজেকে ফিরে পেলাম হঠাৎ। প্রাণপণে ব্রেক চেপে ধরলাম, কিন্তু শেষ রক্ষা হলো না। গাড়িটি হুচড়ে যেতে লাগলো লোকটির দিকে। একদম শেষ মুহূর্তে চোখটা আপনি বন্ধ হয়ে গেল। আশা করেছিলাম গণন বিদারি কোনো চিৎকার শুনব, কিন্তু অবাক করে দিয়ে কানে এলো কেউ যেন পাগলের মতো হেসে উঠল। আমার গাড়ির লোকটাকে বেদ করে চলে গেল। আমার গাড়িটাকে লোকটা বেদ করে চলে গেল। বেদ করে বলছিলাম, কারণ আঘাতের কোনো শব্দই পাইনি আমি। যাই হোক, সজোরে ব্রেক চাপায় গাড়িটি 20 থেকে 25 কিলোমিটার সামনে গিয়ে থেমে গেল। দ্রুত দরজা খুলে বের হলাম। আশ্চর্য, এতক্ষণ রাস্তা অনেক গাড়িকেই সাইড কাটিয়ে এসেছি, অনেক গাড়ি আমাকে পাশ করে সামনে এসেছে, কিন্তু এই মুহূর্তে যত দূর দৃষ্টি যায় কোনো গাড়ি দেখা পাচ্ছি না। যাই হোক, এত দূরে বাবার মতো শক্তি তখনও ছিল না। প্রায় দৌড়ে সেই জায়গায় এলাম যেখানে লোকটি দেখতে পেয়েছিলাম, কিন্তু এসে কাউকে পেলাম না। ভাবলাম ধাক্কা খেয়ে হয়তো চিটকে দূরে গিয়ে পড়েছে। প্রায় মিনিট 10 হাতিপাতি করে খুঁজলাম, কিছুই দেখলাম না। আমাকে আরো অবাক করে দিয়ে রাস্তাটা নির্জনেই রইল। একটা গাড়ি দেখলাম না। এরকম অমানসিক কষ্ট উপলব্ধি করলাম মনের ভিতর। একটা মানুষকে মেরে ফেলেছি সে রাতে। বহু কষ্টে গাড়ি চালিয়ে বাসায় ফিরেছি। অফিসের মিটিংটা জয়েন করে এরপর 1 সপ্তাহ ছুটি নেই। আমার ঢাকার আশায় আমি এবং আমার ওয়াইফ থাকলাম। তাকে কিছু বলিনি। পাশে ভয় পাইবে বলে আমাকে খারাপ ভাববে, তাই আমার আচরণ দেখে আমার ওয়াইফের মনে সন্দেহ দানা বাঁধতে লাগলো। এদিকে আমি মোটামুটি শপথ করেছি যে তাকে কিছু বলবো না। যাই হোক, আমার ওয়াইফের পিড়াপিড়িতে পরে অবশেষে সিদ্ধান্ত নিলাম আবার দেশের বাড়িতে যাব। সেদিন সকালেই আবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হই আমরা। এবার আমার বউ ছিল সাথে। দেশের বাড়িতে আমরা 2 দিন ছিলাম। হঠাৎ একদিন বিকেলে ফোন এলো, অফিস থেকে কিছু বিদেশি ক্লায়েন্ট এসেছে, আবার উপস্থিতি খুব করে দরকার। আর আমার ছুটির তখন 2 দিন বাকি। তাই প্রথমে আমার বউ খুব করে আপত্তি জানালো, কিন্তু তাতে বুঝিয়ে বলতে সে মেনে নিল বুঝতে হবে, এবং বুঝতে ভালোই সময় ব্যয় হলো আমার। সেদিন রাত 11টার দিকে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হই আমরা। এদিকে আমি গাড়ি খুব ধীরে চালাচ্ছি, স্পিড কোনো অবস্থাতে 40 থেকে 50-এর বেশি ওঠাচ্ছিলাম না। আমি গাড়ি চালাচ্ছি আর আমার বউ পাশে বসে গান শুনছে। আস্তে আস্তে আবারও সেই রাস্তা চলে এলাম। সেখানে গতিটি অ্যাক্সিডেন্টটা করেছিলাম গতদিন। খারাপ লাগার ভাবটা ফিরে এলো আবার। রাস্তার উপর তীক্ষ্ণ নজর রাখছিলাম। হঠাৎ আমাকে চমকে দিয়ে রাস্তা ঠিক ওইখানটায় আজও ওই লোকটি দেখতে পেলাম। সাথে সাথে আমার বউকে ধাক্কা দিয়ে বললাম, সে কি কিছু দেখতে পাচ্ছে কিনা। শুনতে থাকলেও তার চোখে খোলা ছিল। আমি ধাক্কা দিতেই কান থেকে হেডফোন নামিয়ে বলল, আশ্চর্য, এই লোক হঠাৎ করে কোথায় থেকে উধাও হলো। আমার আর প্রশ্ন করা লাগলো না। যা জিজ্ঞাসা করতে নিয়েছিলাম তার উত্তরে এমনিতে পেয়ে গেলাম। ব্রেক করে গাড়ি থামালাম। আশ্চর্যের ব্যাপার হলো, গাড়ি থামানোর সাথে সাথে লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমার বউয়ের দিকে তাকিয়ে দেখলাম ও নিজেও ব্যাপারটা ধরতে পেরেছে। ভয় তদন্ত গলায় বলল, লোকটা কোন দিকে গেল? আমার কাছে কোনো
উত্তর ছিল না। শুধু অবাক হয়ে তাকিয়ে রইলাম খোলা রাস্তার দিকে। এই ছিল ঘটনা। আশা করি আপনাদের এই ঘটনাটি ভালো লেগেছে। যদি ঘটনাটি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আর যদি এরকম আরও ঘটনা শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিন, কেননা পরবর্তীতে ভিডিওগুলো পাওয়ার জন্য আমি আরও একটি ঘটনায় চলে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। অ্যান্ড যদি আপনাদের ঘটনাগুলি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আমি সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। যেভাবে এই ঘটনাটি বলা আছে সেভাবে আমি বলছি। 2006 সাল মাওলানাতে মক্কা মদিনা নামক একটা জায়গায় থামলাম। এখন আর বাড়ির লোকেশন মনে নাই। তখন 8 থেকে 9 বছর বয়স। প্রতিদিন সন্ধ্যায় কারেন্টে যেত, 10টায় আসতো। অলিম্পিক নিয়ম। সেদিনও সেরকম একটা সাধারণ দিনের মতো কারেন্ট গেল। আম্মা জ্বালানা খুলে দিলেন। পূর্ণ চাঁদের আলো তখনও বাইরে। কেরোসিনের কুপি বাতি জ্বালিয়ে পড়তে বসলাম। জানালা ঘরের পিছনের দিকে। জানালার পরে বিশাল বড় খোলা মাঠ। বাড়ির চারপাশেই কমপক্ষে 50টা তাল গাছের চারপাশে আরও 50টা হবে। একদম জানালার সাথে লাগো একটা নিম গাছে পড়তেই হঠাৎ পিঠে একটা স্পষ্ট অনুভব করলাম আম্মা ছোট বোনের নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। মনের বল জেনেও পিছনে ফিরলাম না, কেউ নাই। কিছুক্ষণ পরে আবার স্পষ্টতা অনুভব করলাম। আবার আরও স্পষ্ট পিছনে ঘুরে জানালার দিকে তাকালাম। একটু মুখ ভয় দেখা গেল, কিছুটা ভয় পেয়ে গেলাম। ভেবে ভাবলাম কেউ হয়তো দাঁড়িয়ে আছে, যেহেতু জানালার পিছনেই মাঠ। কিন্তু হঠাৎ করে হেসে উঠল সেই বয়সীটি। কোনো শব্দ হলো না হাসিতে, কিন্তু একটা জলসানো মুখ স্পষ্ট দেখতে পেলাম। একটা হাত মুহূর্তের মধ্যে আমাকে দিকে বাড়ালো অবস্থা দেখতে পেলাম। সর্বশক্তি দিয়ে চিৎকার দিয়ে দৌড় দিলাম। সবাই আসলো, কিন্তু কিছুই দেখতে পেল না। হুজুর এসে বললেন, খারাপ জিন। আজও সেই কথা মনে হলে গায়ে কাঁটা দেয়। এই ছিল ঘটনা। আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ঘটনাগুলি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও একটি ছোট্ট ঘটনা দিয়ে শেষ করছি আজকে আমার ঘটনাগুলি। আশা করি আপনাদের ভালো লাগবে। অ্যান্ড যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ছি। ছোট থেকে আমার সাথে অনেকবারই প্যারানরমাল বা জিনের মুখোমুখি হয়েছি। তো তেমনই একটা গল্প শেয়ার করছি। সময়টা 2017 সালের নভেম্বরে। একদম পুরোপুরি শীত ছিল না। তো আমাদের গ্রামের পাশেই এলাকায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট ছিল। একটু রাস্তার বিবরণ দেই, সেটা হলো রেলপথ। তো আমাদের গ্রাম থেকে পাশের গ্রামে যেতে ওই রেলপথের শুরুতে একটা ছোট্ট একটা বড় কুম পড়তো। কুম হচ্ছে অনেকটা বাঁধ টাইপ, যেন এক পাশের পানি অন্য পাশে না যেতে পারে। তো সেটাকে বড় কুম আর ছোট কুম বলে চিনত সবাই। আর যাই হোক, টুর্নামেন্ট শেষ হতে প্রায় 2:30 বেজে যায়। আমি এবং আমার এক বন্ধু দুজনেই ওই রেলপথে রওনা করি। তো ওই গ্রাম থেকে আসতে প্রায় প্রথমেই বড় কম, পরে ছোট কম। তো আমার ফোনে চার্জ না থাকায় ওর ফোনের ফ্ল্যাশ দিয়ে দুজনে আসছিলাম, আর হাতে দুজনেই সিগারেট। তো বড় কম পার হতেই কুমের রাস্তা দিয়ে আমাদের সামনে দিয়ে একটা নবদূর রাস্তা ক্রস করে রেলপথ ধরে সোজা হাঁটা ধরলাম। ফ্ল্যাশের ঝাপসা আলোতেই শুধু দেখলাম তার লাল শাড়ি আর নুপুরের শব্দ। তো এত রাতে ওই পথে মানুষ চলাচল করে না, সেখানে নতুন বউ অভাবনীয়। তো আমার বন্ধু বলল, হয়তো নতুন বিয়ে হয়েছে, এখানে রাতে পালিয়ে যাচ্ছে। তো রেলপথে যেহেতু সোজা সে আমাদের আগে, আর আমরা তার পিছনে থেকে অনেকবার ডাকা হলো, কিন্তু সে কোনো উত্তরে পিছু ফিরছে না, তাকায়নি। এমনকি সে হাঁটতে আর দৌড়েও তাকে ধরতে পারে না। আমাদের মাঝে
গ্যাপ থেকেই যাচ্ছে। এভাবে যেতে যেতে ছোট্ট একটু জঙ্গল, তারপর সে ছোট কুম, আর কুমের দুই পাশে ছিল ছোট ছোট কুমের কাছে আসতে এসে কুমের পাশেই পুকুরে নেমে গেল। তখন দুজন থমথমে খেয়ে গেলাম। শীতের মধ্যে এত রাতে সে বুক শব্দে পানিতে নেমে গেল। সরাসরি দুজনে একটু নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আমার বন্ধুকে বললাম, তুই পাহারা দিলেই দে, আমি চলে যাচ্ছি। এটা বলে যে যেই দুজনে রেলপথে ধরে আবার রওনা করব, তখনই পিছনে থেকে নাকে 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 কণ্ঠ বলল, কিরে গোলাপের পুত, আইনিসে নাম, দেখি তোর বাপের গাড়ে কয়টা মাথা, সাথে বিস্মিত হাসি। এটা শুনেই বুঝলাম এটা মানুষ না, সে পিশাচ জিন। আশা করি আপনাদের এই ঘটনাটি ভালো লেগেছে। যদি ঘটনাটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিন, কেন পরবর্তীতে ভিডিওগুলো পাওয়ার জন্য। আমি সরাসরি চলে যাচ্ছি, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ভালো তলায় থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।